Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। গল্প আপনাদের ভালো লাগলে বন্ধুরা অনেক অনেক লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মতো একজন শ্রোতার সাথে আমাদের সাহিত্যের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ করে দিন। আপনার কাছে স্বরচিত গল্প যদি থাকে আমাদের 7980460032 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান এবং আমরা তা প্রকাশ করার সুযোগ পেয়ে সমৃদ্ধ হতে পারি। গল্প পাঠের আসরে আজকের গল্প পিণ্ডদান, রচনা বিশু মুখোপাধ্যায়। গল্পে বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সুদীপ্ত, সঞ্জয়, সুমিতা, সৌভিক এবং অরূপ। গল্পের সম্পাদনা অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। গল্প পিণ্ডদান। সেবার স্কুলের ওঠাউঠির পর গ্রীষ্মের ছুটিতে মনে হলো কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না। ভালোভাবে ক্লাসে উঠেছি, বাবা মার মনও ভালো, তাই ছুটি হবার সঙ্গে সঙ্গেই প্রস্তাব নিয়ে উপস্থিত হলুম মার কাছে। মা সেটা গিয়ে আবার জানালেন বাবার কাছে। বাবার অনুমতি ছাড়া তো কিছু হবার জো নেই, তাই সরাসরি বাবার কাছে যেতে না পারলে আমরা সব কিছুই পেশ করতুম মার থ্রু দিয়ে। দু একদিন পর বাবা একদিন ডেকে বললেন, দেখো খোকা, আমার তো ছুটি ছাটা নেই যে তোমাকে নিয়ে কোথাও যাব। তাছাড়া এমন জানাশুনোও কেউ কোথাও যাচ্ছে না যে তার সঙ্গে তোমাকে পাঠিয়ে দেব। বাবার কথা শুনে আমি তো হতাশই হয়ে পড়লুম, কিন্তু ভাগ্যক্রমে সেই সময় মা এসে সুরাহা করে দিলেন ব্যাপারটা। বললেন, কেন, ওই দিন কয়েকের জন্য ওকে নন্দার কাছে পাঠিয়ে দাও না। তিনি তো ঘাটালে বদলি হয়ে এসে আমাদের সবাইকে যেতে লিখেছিলেন। তাছাড়া ওর পিসি তো ওকে কখনো দেখেইনি, দেখলে খুশি হবে, বুঝলে, পাঠিয়ে দাও। কিন্তু ওর কি সেই অজপাড়াগা ভালো লাগবে? তা যেতে চায় যাক, কমলার তো ছেলেপুলে হলো না, আদর যত্ন পাবে ভালোই। হ্যাঁ, যাক যাক যাক। বাবার মুখে এহেন কথা শুনে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলুম। শহরেই ছেলেবেলা থেকে মানুষ, পাড়াগা দেখবার সুযোগ কখনো হয়নি, তাই হিল্লি দিল্লি পাহাড় পর্বতের চেয়ে পাড়াগা যাওয়ার কথা আমার বেশ ভালোই লাগলো। মা বাবাকে বললেন, শোনো, এক কাজ করো, তুমি একটা চিঠি লিখে দাও ওর পিসেমশাইকে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা। এরপর বেশ কয়েকদিন কেটে গেল চিঠিপত্র লেখালেখিতে। তারপর সত্যি সত্যি একদিন জানাশোনা এক ভদ্রলোকের সঙ্গে আমার ঘাটাল যাওয়ার ব্যবস্থা হলো। কলকাতার আউটরাম ঘাট থেকে হরমিলের কোম্পানির স্টিমারে চেপে আমরা ঘাটালের পথে যাত্রা করলাম। সশব্দে পিছনের প্যাডেল হুইলে জল কেটে স্টিমার আমাদের নিয়ে চলল গঙ্গার উপর দিয়ে। গঙ্গা থেকে বাঁক নিয়ে সেই স্টিমার এসে ক্রমশ ঢুকে পড়ল রূপনারায়ণ নদীর মধ্যে। দুদিকের গ্রাম্য দৃশ্য দেখতে দেখতে আমরা চলতে লাগলাম। কি সুন্দর যে সেই সমস্ত দৃশ্য! তারপর গেওখালি, তমলুক, কোলাঘাট এই সমস্ত অঞ্চল পেরিয়ে এসে পৌঁছলুম আমাদের নামবার জায়গায়। ঘাটালের ঘাটে এসে দেখলাম পিসেমশাই নিজে এসেই দাঁড়িয়ে আছেন। এই তো বাবা, এসেছো? এসো এসো। নমস্কার। হ্যাঁ, ভালো থাকো, ভালো থাকো, আশীর্বাদ করি। কষ্ট হয়নি তো কিছু? না 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 না, খুবই ভালোভাবে এসেছি। আচ্ছা, চলো চলো, তোমার পিসি অপেক্ষা করছেন তোমার জন্য। চলো চলো। স্টিমার ঘাট থেকে বাড়ি বেশি দূরে নয়, পায়ে হেঁটে কয়েক মিনিটের পথ পেরিয়ে বাড়িতে পৌঁছতেই দেখলাম পিসিমা বেরিয়ে এসেছে
এবং আমাকে জড়িয়ে ধরলেন। আয় আয়, কতক্ষণ। নমস্কার পিসিমা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে বাবা। আমি তার পায়ের ধুলো নিলুম। তারপর সে কি আদর যত্ন চলল কয়েকদিন ধরে। কলকাতার কথা, বাবা মার কথা প্রায় ভুলেই যাওয়ার দাখিল। শেষ পর্যন্ত পিসিমা পিসেমশাই দুজনেই বললেন, ওকে আর যেতে দিও না, আমাদের কাছে রেখে দাও, বুঝলে? সেই ভালো, ও এখানেই থেকে লেখাপড়াটা করুক না, থাকুক না আমাদের ছেলে হয়ে, অসুবিধা তো কিছু নেই। থাকুক। হয়তো তাই থেকে যেতে হতো, কিন্তু ঈশ্বর বাদ সাধলেন। কয়েকদিন যেতে না যেতেই আমায় সভয়ে ফিরে যেতে হলো আবার কলকাতায়। দুধ, মাছ, ক্ষীর, ছানা আর দই সন্দেশের মায়া কাটাতে পারলেও মিষ্টি পিসিকে এভাবে হঠাৎ ছেড়ে আসতে আমার একেবারে দুচোখ জলে ভরে এসেছিল। ঘটনাটা ঘটল অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। সেবার রূপনারায়ণ নদীতে তোপসে মাছ হয়েছিল পর্যাপ্ত। এমনটা নাকি 50-60 বছরের মধ্যেও হয়নি। কুকুরের লেজে ইলিশ মাছ বেঁধে ইলিশ মাছ ওঠা বন্ধ করার মতো। তোপসে মাছ ওঠাও অনেকে ওই পদ্ধতিতে বন্ধ করতে চেয়েছিল। ঝুড়ি ঝুড়ি মাছ ফেলে দিতে হয়েছিল জেলেদের ডাঙায় এনে। কেনবার লোক ছিল না। 1 পয়সার 5-6 মাছ জেলে বউরা জোর করে ঢেলে দিয়ে যেত বাড়িতে এসে। পয়সা দেব না বললেও তোয়াক্কা করতো না। আর সেসব মাছের সাইজই বা ছিল কি? এখন ভাবলেও কষ্ট হয়। তেমন তোপসে আর এখন চোখেই পড়ে না। যেমন পাকা চাপা ফুলের মতো রং, তেমনই লম্বা লম্বা কেশর সমেত নধর চেহারা। তার উপর আবার পেট ফেটে যাচ্ছে ডিমে। এহেন তোপসে মাছ সস্তায় পেয়ে শুধু তোপসে মাছ খেয়েই কাটিয়ে দিতে হয়েছিল কত লোককে। মুড়ির সঙ্গে মাছ ভাজা, বেসন দিয়ে তোপসে, তোপসের ঝাল, অম্বল। কদিন খেয়ে খেয়ে পাড়ার লোকের কথা তো কোন ছাড়। যে আমি এমন মাছ ভালোবাসি, সেই আমি মাছের নামে একেবারে আঁতকে উঠতুম। ভাবলেই গাটা কেমন যেন একেবারে গুলিয়ে উঠত। নিচু ঘরের অনেক নিরামিষাশী বিধবারা পর্যন্ত ওই মাছ খেয়ে ফেলেছিল সেবার। কিন্তু হলে কি হবে? এত কি আর সহ্য হয়? কয়েকদিনের মধ্যেই গ্রামে ওলা ওঠা দেখা দিল। প্রথমে কেওড়াপাড়া, বাগদিপাড়া থেকে অসুখ ছড়াতে আরম্ভ করল কয়েতপাড়া ও বামুনপাড়াতেও। পট পট করে লোক মরতে লাগলো চারদিকে। পিসেমশাই সাব ডিভিশনাল অফিসার, তার দায়িত্ব অনেকখানি। ইতিমধ্যেই তিনি ঢেরা দিয়ে মাছ বেচা, মাছ খাওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। ওষুধ বিতরণ করেছিলেন গরিবদের মধ্যে। কিন্তু সংক্রামক ব্যাধি একবার ছড়ালে তাকে রোধ করা খুবই মুশকিল। দেখতে দেখতে আশপাশের বাড়িতেও কখন যে রোগটা এগিয়ে এলো, তখন ভয় পেয়ে গেলেন পিসিমা পিসেমশাই দুজনেই। পিসিমা বললেন, না না, আর কোনো মতেই নন্দকে এখানে রাখা উচিত নয়। আজই ওকে পাঠিয়ে দাও। অনেক মরা হাজা আদরেরও। মার বাছা মার কাছে ফিরে যাক। অনেক কষ্টেই পিসিমা যদিও কথাগুলো বলেছিলেন, কিন্তু এছাড়া আর কোনো উপায় বা ছিল কি? পিসেমশাই বুদ্ধিমান বিচক্ষণ লোক। তিনিও ঘটনার গুরুত্ব উপলব্ধি করে সেই দিনই আমায় কলকাতা পাঠাবার ব্যবস্থা ঠিক করে ফেললেন। আমি ফিরে এলুম কলকাতায়। ফিরে এসেছিলাম তাই রক্ষে, তা না হলে কি যে হতো ভগবানই জানেন। কারণ কয়েকদিন পরেই ঘাটাল থেকে খবর এলো যে পিসিমাদের বাড়িতেও সেই ভয়াবহ রোগ ছড়িয়ে পড়েছিল। একজন চাকর মারা গিয়েছে এবং পিসিমারও বাঁচার কোনো আশা ছিল না। সকলে হাল ছেড়েই দিয়ে শেষ অবস্থায় তুলসীতলায় নামিয়ে দিয়েছিল তাকে। বাড়িতে কান্নাকাটিও পড়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আশ্চর্য রকমভাবে ওই তুলসীতলাতেই তার আবার জ্ঞান ফিরে আসে। টাল সামলে ওঠেন তিনি এবং তাকে আবার ঘরে তোলা হয়। ঈশ্বরের অপার করুণার কথা ভেবেই বাড়ি শুদ্ধ সবাই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। এরপর
পিসিমা ও পিসেমশাইয়ের কথা ওইখানেই প্রায় শেষ হয়ে যায়। পিসেমশাই বদলি হয়ে যান চট্টগ্রামে। তখন তো আর পাকিস্তান হয়নি। সিভিল সার্ভিসের লোকেদের সারা দেশ চষে বেড়াতে হতো। শেষ পর্যন্ত পূর্ববঙ্গেই থেকে গিয়েছিলেন তিনি অনেক দিন। ঢাকাতে নাকি একটা বাড়িও করেছিলেন। মাঝে মাঝে হয়তো শুনতুম নোয়াখালীতে আছেন, আবার কখনো শুনতুম রংপুরে, কখনো রাজশাহী। ওই শোনাটুকুই যা। তাদেরও আর কখনো কলকাতায় আসা হয়নি, আর আমাদেরও তাদের কাছে কখনো আর যাওয়া হয়নি। এমনি করেই দিন কেটে গেছিল, অনেক বছর পেরিয়ে গেছিল। হিসেব করলে সে প্রায় 10 বছরের ধাক্কা। তারপর স্কুল জীবন পেরিয়ে কলেজে 4 বছর কাটিয়ে আমি যখন ইউনিভার্সিটির 5th ইয়ারে পড়ছি, তখন পিসিমা ও পিসেমশাইয়ের কথা একেবারেই বিস্মৃতির অতলে তলিয়ে গেছে। তখন একদিন কলেজ থেকে ফিরে শুনি সেই কমলা পিসি ও পিসেমশাই এসেছেন আবার কদিনের জন্য কলকাতায়, আমাদের বাড়ি। ক্ষণিকের জন্য ছায়াছবির মতো আমার সেই বাল্য স্মৃতি ভেসে উঠল মনের পর্দায়। যত দিনের পুরনোই হোক না কেন, সেই তোপসে মাছ খাওয়ার কথা ভোলা যায় নাকি? তাড়াতাড়ি বাড়ির মধ্যে গিয়ে দেখি মা ও জেঠিমা পিসিমাকে নিয়ে একেবারে গল্প জুড়ে দিয়েছেন। আমি কাছে যেতেই মা বললেন, এই যে দেখ কে এসেছে, নমস্কার কর পিসিমাকে। আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলুম। পিসিমা বলে উঠলেন, কি রে নন্দ, চিনতে পারিস? তুই যে একেবারে জোয়ান মধ্য হয়ে গেছিস। এই মনে আছে পিসিমাকে তোর? চিনতে পারবো না কেন পিসিমা, তুমি তো একটুও বদলাওনি। আমি হাসতে হাসতে বললুম বটে কথাটা, কিন্তু সত্যি আশ্চর্য হয়ে গেলুম তার চেহারাটা দেখে। 10 বছর আগে যখন পিসিমাকে দেখেছি তখন তার বয়স ছিল এই 36-37 হবে, কিন্তু তারপর এই দীর্ঘদিন কেটে গেছে, অথচ চেহারা একটুও বদলায়নি। বরং তখনকার চেয়ে বয়স এখন যেন কমই মনে হচ্ছে। শুনলুম ঘাটালে সেই পিসিমার কলেরা হয়েছিল। তারপরে 10 বছরের মধ্যে একদিনের জন্য আর তার জ্বর জারি বা সর্দি কাশি কিছুই হয়নি কখনো। মা বললেন, খোকা, বাইরের ঘরে তোমার পিসামশাই আছেন, যাও তাকেও গিয়ে প্রণাম করে এসো। আচ্ছা ঠিক আছে মা। হ্যাঁ। বাবার সঙ্গে পিসামশাই গল্প করছিলেন বৈঠকখানায়। তাকে গিয়ে প্রণাম করলুম। আরে নন্দ যে, এই তো কেমন আছো বাবা? এই চলে যাচ্ছে। তুমি তো অনেক বড় হয়ে গেছো গো। ওই আর কি। কিন্তু তার চেহারা দেখে যেন আর চেনাই যাচ্ছে না। অনেক বুড়ো হয়ে গিয়েছেন তিনি। আমাকে আদর করলেন। তারপর লেখাপড়ার কথা, স্কলারশিপ পাওয়ার কথা তুলে খুব খানিকটা তারিফ করলেন পিঠ চাপড়ে। বাবা বসেছিলেন পাশেই। গম্ভীর মানুষ, কাজের কথা ছাড়া বাজে কথা বলেন না। হঠাৎ বলে উঠলেন, হ্যাঁ, কাজের কথা শোনো খোকা, বেশি সময় নেই। হ্যাঁ, তোমাকে কিন্তু এক্ষুনি তৈরি হয়ে নিতে হবে। তুমি তোমার পিসিমা ও পিসেমশাইয়ের সঙ্গে আজই গয়ায় যাবে 3-4 দিনের জন্য। কোনো ওজর আপত্তি দেখি আবার নাকচ করে দেওয়ার চেষ্টা করো না কিন্তু। বাবার কথার ওপর কোনোদিনই না বলার সাহস হয়নি আমার। তবু ছোট্ট করে জিজ্ঞাসা করলুম, কেন? বুড়ো ধারী ছেলে কোথাকার, গয়ায় কেন যায় জানো না? একই ওকে বকছেন কেন? না, প্রশ্রয় দিও না। না, ও অন্য কাজেও তো যেতে হতে পারে নাকি? ও অত জানবে কি করে? আশ্চর্য ব্যাপার বলে পিসেমশাই এই জিনিসটা বিশদভাবে আমায় বুঝিয়ে দিলেন। ব্যাপারটা অবশ্য বিশেষ কিছু নয়। সম্প্রতি তিনি রিটায়ার করেছেন। অনেক দিনই পিতৃপুরুষের গয়ায় পিণ্ডি দেওয়ার ইচ্ছা, কিন্তু কার্যগতিকে আর তা হয়ে ওঠেনি। তাই এবার এই কাজটা সারতে চাইছেন। নিজেরও বয়স হয়েছে, তার উপর শরীরটাও খারাপ, তাই আমাকে নিয়ে যাবার ইচ্ছা। আমিও রাজি হয়ে গেলুম। বাইরে যাওয়ার কথায় আমি তো কোনোদিনই না বলি না।
তাছাড়া যে বোধিদ্রুম তলে তথাগত বুদ্ধত্ব লাভ করেন, তার পদরেণু রঞ্জিত সেই তীর্থস্থান দেখা হবে, এ তো একেবারে সৌভাগ্যের কথা। বাবা ও পিসামশাইকে বললুম, তাহলে আমি তৈরি হয়ে নিই। হ্যাঁ হ্যাঁ, তৈরি হয়ে নাও। হ্যাঁ, তৈরি হয়ে নাও তাড়াতাড়ি করে। আজই রাতে আমাদের ট্রেন, রাত 9টায়। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, আমরা খেয়ে দিয়ে ওই 8টা নাগাদ না হয় রওনা হব এখান থেকে, কেমন? ঠিক 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 আছে, ঠিক ঠিক আছে। গয়া এসে আমরা উঠলুম আমাদেরই জানাশোনা এক পাণ্ডার বাড়ি। বাবা ঠিকানাপত্র সব লিখে দিয়েছিলেন। বংশানুক্রমে আমাদেরই কাজ করে আসছেন তারা। দেখে অত্যন্ত ভদ্র ধার্মিক লোক বলেই মনে হলো। নিজের পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুন্দর বাড়ি। তারই দুখানি ঘর আমাদের ছেড়ে দিলেন দোতলার উপর। পরের দিনই পিসামশাই ফল্গু তীরে বিষ্ণু পদপদ্মে পিণ্ডদান করবেন। তাই প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তাকে টাকা কড়ি এসব হিসেব করে সেই রাত্রেই দিয়ে দেওয়া হলো। আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত পাণ্ডাজি সব করে দিলেন সেদিন। রাত্রে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্পগুজব করে আমি পাশের ঘরে শুতে গেলাম। পিসামশাই বলেছিলেন, তুমিও না হয় এই ঘরেই শুয়ে পড়ো না, আবার খামোখা পাশের ঘরে গিয়ে শোয়ার কি আছে? না না না, ঠিক আছে। আমি রাজি হতে চাইনি। বরাবরই একলা শোয়ার আমার অভ্যাস। তাছাড়া পিসিমাও রয়েছেন। গয়ায় যাবার সঙ্গে সঙ্গে এই একটা জিনিস লক্ষ্য করছিলাম। পিসিমা যেন কেমন গম্ভীর, মনমোড়া হয়ে গেছেন। আগের মতো আর তেমন কথাবার্তা বলছেন না। অমন যে ঢলঢলে মুখ, এক রাত্রে ট্রেন জার্নিতেই যেন আধখানা হয়ে গেছে তার। পিসামশাই ঠাট্টা করে দু একবার বলেও ফেলেছিলেন, কি হলো কি তোমার গয়ায় এসে? এগো, শরীর টরীর খারাপ হলো নাকি? না না, কিছু হয়নি। পিসিমা কথাটা উড়িয়ে দিয়েছিলেন। পাশের ঘরে বিছানা পাতাই ছিল। মশারি ফেলে লণ্ঠনটা কমিয়ে দিয়ে আমি শুয়ে পড়লুম। ঘুম না আসা পর্যন্ত পাশের ঘর থেকে মধ্যে মধ্যে পিসিমা ও পিসেমশাইয়ের টুকরো টুকরো কথাবার্তা ভেসে আসছিল। তারপর ঘুমিয়ে পড়েছি। আর কখন তা কিছু মনে নেই। হঠাৎ দৌড়ের ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। এই নন্দ, নন্দ, পিসেমশাই ডাকছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি উঠে আসো তো এদিকে, নন্দ। উত্তেজিত কণ্ঠে পিসেমশাই ডাকছেন আমার একেবারে দৌড়ের সামনে। জিজ্ঞাসা করলুম, কি ব্যাপার হয়েছে পিসেমশাই? তোমার 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 লণ্ঠনটা নিয়ে একবার এই ঘরে এসো না বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। পিসেমশাইয়ের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। হাঁপাতে হাঁপাতে তিনি আমাকে ডাকছেন। লণ্ঠনটা বাড়িয়ে দিয়ে পিসেমশাইয়ের মুখটা যা দেখলুম, তাতে আমি ভয় পেয়ে গেল। এই দেখো, সারা মুখটায় কে যেন এক পোঁচ কালি মাখিয়ে দিয়েছে। কপালের উঁচু উঁচু শিরাগুলো ঠেলে আরো খানিকটা যেন উঁচু হয়ে উঠেছে। আর কোনো কথা না বলে তার সঙ্গে এসে ঢুকলুম পাশের ঘরে। ঘরে ঢুকেই আমি তো চমকে উঠলুম। দেখি পিসিমা উপুর হয়ে পড়ে রয়েছে মেঝের ওপর। মাথার বালিশ নেই, চুল খোলা, কাপড় ইতস্তত বিক্ষিপ্ত। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার কাছে যেতেই পিসেমশাই হা করে না 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 না, ওকে ছুঁয়ো না, ওকে ছুঁয়ো না। ছোবো না? কি ব্যাপার কিছুই ঠিক মতো বুঝে উঠতে পারছিলাম না। তবুও একটা কিছু সাংঘাতিক যে ঘটেছে ভেবেই আমি বলে ফেললুম, আপনি কি মেরে ফেললেন নাকি পিসিমাকে? ব্যাপারটা কি? আমি মেরে ফেলবো? হ্যাঁ, ওই যে আমায় এতদিন মেরে ফেলেনি, এইটাই তো রক্ষা। কি সাংঘাতিক! উত্তেজিত হয়ে বেশ চেঁচিয়েই কথাগুলো বললেন পিসামশাই। তারপর আমাকে কাছে বসিয়ে যা বললেন তা শুনে আমি তো পাথর হয়ে গেলাম। অসম্ভব! এ কখনো হতে পারে নাকি? আমি
উত্তেজনায় চেঁচিয়ে উঠলাম। আমার কথার সঙ্গে সঙ্গেই পিসিমা ধর্মর করে উঠে বসলেন। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে, গাল বেয়ে জল গড়াচ্ছে সেখান থেকে। মুখের চেহারা বহুদিনের অসুস্থ রোগীর মতো, বিমর্ষ, ম্লান। উঠে বসে হাঁপাতে হাঁপাতে বললেন, না বাবা, কথাটা মিথ্যে নয়, সত্যি। তোমাকে আমি ছেলের মতো ভালোবাসি, তোমার কাছে আমি মিথ্যে বলবো না। এই দেহটা তোমার পিসির হলেও আমি সত্যিকারে তোমার পিসি নই। আমি ঘাটালের বাগদি পাড়ার কেওড়াদের মেয়ে রূপী। আমি পেতেনি। হ্যাঁ। কথাটা শুনেই আমার সমস্ত শরীরটা যেন কেমন দুলে উঠল। থেকে থেকে কেঁপে কেঁপে কথাগুলো বলছিল ওই বিদেহী রূপীর আত্মা। হতবাক হয়ে গিয়েছিলাম আমি। এও কখনো সম্ভব? যার সামনে বসে কথা বলছি সে মানুষ নয়, পেতনি। মানুষের দেহ ধারণ করে রয়েছে। ভাবতে ভাবতে সর্বাঙ্গ আমার একেবারে কাঁটা দিয়ে উঠল। মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। শেষ রাতের জ্যোৎস্না জানলা দিয়ে এসে পড়েছে ঘরের মধ্যে। লণ্ঠন দুটো দাউ দাউ করে জ্বলছে। তবু যেন বড় অন্ধকার মনে হলো ঘরটাকে। পিসামশাই রয়েছেন পাশে বসে। তবু যেন আমি নিঃস্ব, একাকী। আমার চোখ মুখের চেহারা দেখে পিসামশাই আমায় একটা ঠেলা দিয়ে বললেন, শুনলি একবার কথাটা শুনলি তুই? 10 বছর আগে কমলা যখন মারা যায়, তাকে তুলসী তলায় যখন নামানো হয়, সেই সময় উনি পাশের এক নিম গাছ থেকে এসে তার দেহের মধ্যে নাকি ভর করেন। মৃত কমলা বেঁচে ওঠে। তারপর থেকে এই 10 বছর ধরে এই প্রেতিনীর সাথে আমি ঘর করছি। ভাবতে পারিস? ও বাবা গো, সাংঘাতিক! কি কাণ্ড! হ্যাঁ, তুই ভাবতে পারিস? তুই শুনেছিস কখনো এমন কথা? তুই শুনেছিস কখনো? কি করি বাবা, কি করি? কোথায় যাই? কোথায় যাব? কি করব? আমায় একটু বল বাবা, তুই আমায় বাঁচা, আমায় একটু বল, কি করব? বিহবলের মতো হয়ে পড়েছিলেন পিসামশাই। মনে বল এনে আমি তাকে সান্ত্বনা দিয়ে বললুম, আপনি একটু স্থির হন পিসামশাই, সব শুনতে দিন ওর কাছ থেকে। না, কি শুনবি আর? ও বলছে ওর পিণ্ডিটা দিয়ে দিতে এখানে, কোন রকমে উদ্ধার করে দিয়ে যেতে ওকে। আয় রে, কোথায় করতে এলাম মা বাপের কাজ, আর নয় কি রে বাবা, কি সাংঘাতিক কাণ্ড! বেশ তো গয়ালি পান্ডা ঠাকুরকে বলা হোক না ব্যাপারটা। তিনি যা বলবেন তাই করা যাবে না হয়। যদি বলেন হ্যাঁ ওর পিণ্ডটা দেওয়া চলবে, হ্যাঁ তাহলে তাই দিয়ে যাবো আমরা। বাবা নন্দ, আমাকে উদ্ধার করে দাও বাবা। আমার ভোগের লালসা সব মিটে গেছে। আমার তো কেউ নেই। তোমাদের পায়ে পড়ি, তোমরা আমায় উদ্ধার করে দাও বাবা। এই সুযোগ তো আর পাবো না আমি, এই সুযোগ আমি আর পাবো না। এই বলে হাউমাউ করে মেঝের মধ্যে একেবারে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন তিনি। দোতলায় আমাদের হইচই, কান্নাকাটি ও কথাবার্তায় নিচে পান্ডা ঠাকুরের ঘুম ভেঙে গেছিল। তিনি উপরে উঠে এলেন, কিন্তু এসে যা শুনলেন তাতে তার গায়ের রক্ত হিম হয়ে যাওয়ার দাখিল।
তবু নিজেকে সামলে নিয়ে তিনি সাহস দিলেন আমাদের। বললেন, अच्छा कुछ डर नहीं, डर नहीं, हम कल ओनर काम भी करे दिवे, आप बेफिक्र रहिए, कर दिवे। পেতনি পিসি তখনও একেবারে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন আর একেবারে ছটফট করছিলেন মেঝের উপর। তাই এই অবস্থায় আমাদের মানসিক বল হারানো উচিত নয় ভেবে আমি তার কাছে সাহস করে এগিয়ে গেল। তারপর মাথায় একটা বালিশ ও গায়ে একখানা চাদর দিয়ে ঢাকা দিয়ে দিল। কিন্তু গায়ে হাত লাগতেই দেখলাম গা যেন একেবারে আগুন, হাত একেবারে পুড়ে যাচ্ছে। ওর মাথায় বালিশ দিতে যাওয়ার আগে পিসামশাই আরেকবার যদিও চিৎকার করে উঠেছিলেন, কিন্তু আমি শুনিনি। সত্যিকার পেতনি হলেও এতদিন যে কারো কোনো অনিষ্ট করেনি, আজ আর সেটা করতে যাবেই বা কেন? আমি তাকে বললাম, আপনি নিশ্চিন্তে ঘুমন, কাল আমরা সব ব্যবস্থা করে দেবো। বাবা তাই করো, আমার সদ্গতি করে দাও বাবা, আমার সদ্গতি করে দাও। তোমার ভালো হবে, থাকতে পারিনি বাবা। গরিবের মেয়ে তো দুঃখ কষ্টে পড়ে আত্মহত্যা করেছিল অল্প বয়সে। তারপর তোমার পিসিমা মারা গেল। আর তোমার পিসেমশাইয়ের টাকা পয়সার লোভে পড়ে সংসার সুখের লালসায় ঢুকে পড়েছিলুম তোমার পিসির মৃতদেহে। হাঁপিয়ে জড়িয়ে কথাগুলো বলছিলেন তিনি, কিন্তু পিসামশাই তাকে আর কথা বলতে দিলেন না। অত্যন্ত বিরক্ত হয়ে চেঁচিয়ে উঠলেন, চুপ কর তুই, একটা কথাও আর বলতে হবে না তোকে। সেরাত পিসামশাই ও আমার বসেই কেটে গেল। প্রতি মুহূর্তেই এই কাল রাত কতক্ষণে কাটবে সেই চিন্তাই তখন আমাদের মনকে পেয়ে বসেছিল। ক্রমশ ভোরের আলো দেখা দিল পূব আকাশে। সবকিছুই স্পষ্ট হয়ে উঠতে লাগলো আস্তে আস্তে। দিনের আলো রাতের বিভীষিকা অনেকটা কমিয়ে দিল বটে, কিন্তু সেই আলোতে পেতনি পিসির মুখটা স্পষ্ট দেখে আবার আমার ভয় হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যেই এক রাত্রে মানুষটার গায়ের রং, চোখ, মুখ সব যেন বিভৎস রূপ ধারণ করেছে। কোথায় আমার সেই পিসির ঢলঢলে মিষ্টি মুখ, আর কোথায় তার সেই আদরের ডাক? আমার দিকে চোখ পড়তেই তিনি নাকি সুরে চি করছে যেন তার গলার স্বর। আমি গ্লাস হাতে গালে জল ঢেলে দিতে জিজ্ঞেস করলাম, কেমন আছেন? কেমন আছেন? চলে যায় বাপ, চলে যায় রে। ক্রমশ কথাগুলো কেমন যেন ইতর জনের ভাষার মতো হয়ে উঠেছিল তার। মাথায় হাত দিয়ে আমি জ্বর দেখতে যাচ্ছিল, কিন্তু পিসেমশাইয়ের ধমকানিতে আর হাত বাড়ালো না। আবার কেন? ওহ, তোকে বারণ করছি। না, ঠিক আছে। তাছাড়া তখন আর সময়ও ছিল না আমাদের। পান্ডা ঠাকুরের সঙ্গে তখনই বেরুতে হবে। তার লোক এসে উপরেই দাঁড়িয়েছিল আমাদের কাছে। সেদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সমস্ত দিনটাই কেটে গেল শ্রাদ্ধ শান্তির ব্যাপারে। পিসেমশাইয়ের সঙ্গে সারাক্ষণ আমি পাশেই রইলুম, 5 ফরমাস খাটলুম। পেতনি পিসির কাজও হলো নানা হ্যাঙ্গাম করে, দাঁড় কাক বলি দিয়ে, চামচিকি পুড়িয়ে। পান্ডা ঠাকুরের জন্য আলাদা বেশ কিছু টাকাও নিলেন।
রাত্রি হয়। এমন সময় আমরা আস্তানায় ফিরলাম, কিন্তু বাড়িতে যে লোকটিকে আমরা রোগিণীর তত্ত্বাবধানে রেখে গিয়েছিলাম, সে ঢোকবার মুখেই ছুটে এসে খবর দিল যে ও দাদা, তিনি এইমাত্র হঠাৎ মারা গেলেন। আমরা ডাক্তার ডাকার কোনো অবসর পাইনি দাদা, মারা গেলেন গো। যাক, বাঁচা গেল অবশেষে। পিসেমশাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সারাদিনের ক্লান্তির পর আমাদের নিজেদের শবদাহের আর কোনো শক্তিও ছিল না। অন্য লোকের সাহায্য নিয়ে টাকা দিয়ে তার সদ্গতি করিয়ে পরের দিনই আমরা দুজনে, পিসেমশাই ও আমি, চলে এলুম কলকাতায়। অবিশ্বাস্য এই ঘটনার কথা বাড়ির সবাই শুনে তো স্তম্ভিত হয়ে গেলেন। বিশ্বাস করে নিয়ে শেষ পর্যন্ত সবাই সান্ত্বনা দিলেন পিসেমশাইকে। কিন্তু বাইরে আর যাকেই এই ঘটনা বলেছি সেই বিশ্বাস করেনি। ধুর, আবার হয় নাকি? আর কোনো দিন কেউ করবেই বা কী করে? পিসেমশাইও আজ আর নেই, কিন্তু আমি এখনো বেঁচে আছি। ভয়াবহ ভয়াবহ এই ঘটনার জীবন্ত সাক্ষী হয়ে। শুনছিলেন গল্প পিণ্ডদান, রচনা বিশু মুখোপাধ্যায়। এই গল্পের বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন বাবা সঞ্জয়, মা পিসিমা এবং পেতনির ভূমিকায় সুমিতা, পিসেমশাই সৌভিক, পাণ্ডা এবং জনৈক ভদ্রলোক অরূপ, এবং সূত্রধারের ভূমিকায় সুদীপ্ত। সম্পাদনা অরূপ দাস, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।